তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় ১.৫ ঘন্টা স্থায়ী হয়েছে। এই মিটিংটা ঐতিহাসিক ছিল, কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ করায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে। বাতিলের অন্তরে এই ভয় তো থাকেই, কারণ তারা জানে গায়ের জোরে একটা জিনিস করা যায়, কিন্তু নিপীড়িত মজলুম জনগোষ্ঠী বা জাতির পাশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ অবস্থান নেয়। আপনি গাজার পরিণতিতে দেখেন। ৫ আগস্টের পর শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এক অভাবনীয় ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা কোনো একদিন বাংলাদেশের ইতিহাসে আলোচিত হবে এবং যারা গণতন্ত্র নিয়ে কাজ করতে চান কোনো একদিন বাংলাদেশে যা হয়েছে গভীর গবেষণা করলে এটাও বেরিয়ে আসবে। সেটা হচ্ছে নির্বাচন চাওয়াটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ক্রিমিনালাইজ করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতে পারবেন বিস্তারিতর মাধ্যমে। আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিও না। বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় ১.৫ ঘন্টা স্থায়ী হয়েছে। এই মিটিংটা ঐতিহাসিক ছিল, কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ করায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে, সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে। প্রফেসর ইউনূসের সরকার আর বিএনপির মধ্যে দূরত্ব কমেছে, ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে, আমি বলবো না পরাজিত করা গেছে। এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেকে মনে করতেছে কোন দেশ, নামটা কইয়াই দিই, কাতার। গত পরশু ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে, আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে, আমাদের সমস্যাটা বুঝতে পারছে। অ্যাটলিস্ট একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে। আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপের মধ্যে আছি। সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, যেই দল ক্ষমতায় যেতে চাচ্ছে, তার কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসতেছি। ম্যাডাম খালেদা জিয়া নিজে ইন্টারভেন করছেন, এটা আমাদের একটা বড় পাওয়া। একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে এই সময়, যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক। তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই। যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয়। আপনাদের মনে আছে না কিভাবে ইসকনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে, যখন আমরা সবাই আসলে এক ছিলাম? রক্তারক্তি হয়েছে, সারা দেশে কি অস্থিরতা শুরু করছিল। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনূসের সরকারের দূরত্ব কমছে, কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়াপন্থী আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে। আবারও ভারত চেষ্টা করবে একটা ম্যানুভারিং করার জন্য। আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে, ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই। আমরা আর ভারতের দাসত্ব করব না, কথা ক্লিয়ার। তবে গতকালকে কি কি বিষয় আলাপ হয়েছে? মূলত 3টা পয়েন্টে আলাপ হয়েছে। কি সেই পয়েন্টগুলা? 1 নাম্বার পয়েন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট দেশে ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করবেন। এইটা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল, সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা। বাংলাদেশে যেন খুনি, জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোনো অবস্থাতেই বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয়। 2 নাম্বার, স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া। তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরিভাবে নষ্ট করে দিছিল। আমরা যেন আর কখনোই পুরনো সেই অবস্থায় ফিরে না যাই। আর সেইটা করতে হলে সবসময় ইন্ডিয়া প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সে উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষা করা দুরূহ হয়ে পড়বে। এটা আমাদের সকলের আশঙ্কা ছিল, কিন্তু অবস্থার দৃষ্টি আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ্পরে যায় পড়ছে। 3 নাম্বার, জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনার পতনের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং
তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছেন। এই ধরনের অপতৎপরতা থেকে সেনাপ্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে। সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটানো সম্ভব হবে না। তার অসহযোগিতার কারণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী তাকায় আছে, তা কখনোই সম্পন্ন করা সম্ভব হবে না। আপনারা যদি যৌথ বিবৃতি খেয়াল করেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়। দুইজন মানুষ যেই মত ঐক্যে পৌঁছাইতে 1.5 ঘন্টা টাইম নেন, সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে কারা নিয়ে গেছিল সেটা আপনারা জানেন। এরাই বাংলাদেশে ইন্ডিয়ার পারপাস সার্ভ করা গোষ্ঠী। খেয়াল করে দেখেন, তারেক রহমানের বিরুদ্ধে এক পক্ষ, আর এক পক্ষ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কামান দাগা শুরু করছিল। বিএনপির সিনিয়র নেতারা এই কাজ শুরু করছিলেন, কিন্তু দুঃখজনক, হতাশাজনক। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সের না, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের। কিভাবে? বাংলাদেশে এই অগাস্ট বিপ্লবের পরে এমন 2 জন ব্যক্তি ছিলেন যাদের আমজনতা বিতর্কের ঊর্ধ্বে রাখছিল। একজন প্রফেসর ইউনূস, আর একজন তারেক রহমান। যেই রাষ্ট্র প্রায় 1 শতাব্দীর অর্ধেক সময় পার হয়ে গেছে, রাষ্ট্র হিসাবে গড়ে ওঠেনি, জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি, সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খোঁজে কোনো আদর্শে না, একজন মহামানবের হাত ধরে, একজন মহাপুরুষের হাত ধরে, একজন বিশাল মানবের হাত ধরে। থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে, গ্রেট ম্যান থিওরি। যখন ইনস্টিটিউট কাজ করে না, তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে, বড় মানুষের দিকে তাকায় থাকে, আশা আর নির্ভরতা খুঁজে। উনি বলছিলেন যে ইতিহাস গড়েন কয়েকজন অসাধারণ ব্যক্তি, যাদের জন্মই হয় একটা বিশেষ সময়, একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী নিয়ে। কার্লাইল বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরাইছে মহাপুরুষেরা, বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা। অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি, সাহস, নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায়। একজন সাধারণ মানুষ ইতিহাসের ধারায় ভাইসা চলে, কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরায় দেন। সমাজ বা রাষ্ট্র না, ব্যক্তি বা ব্যক্তিত্বই প্রধান পরিবর্তনকারী শক্তি। তিনি ইংরেজিতে বলছিলেন, দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান। ইংরেজি যেহেতু কইছেন, ঠিকই কইছেন, তাই না? বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র। কার্লাইলের মতে এইরকম গ্রেট ম্যানরা না আসলে, তাদের জন্ম না হলে ইতিহাস একেবারে অন্যরকম হতো। যখন প্রতিষ্ঠান ব্যর্থ হয়, মানুষ তখন একজন মহামানবের পিছনে আশ্রয় খোঁজে। বাংলাদেশে রাষ্ট্র তৈরি হয় না, ইনস্টিটিউট দাঁড়ায় নাই, যা দাঁড়াইছিল হাসিনা তো ধ্বংস করে দিয়ে গেছে। তো মানুষ যাবে কোথায়? যাবে সেই আশা আর ভরসার কাছে। বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রফেসর ইউনূস, আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তারেক রহমান। 5ই আগস্টের পরে লোকজন বিশ্বাস করতো যে ইউনূস সাহেব আছেন বলে দেশটা এখনো বাইচে আছে, আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে। এই বিশ্বাসে মানুষ টিকেছিল। এই বিশ্বাসের মূল্য অনেক। এটা ধ্বংস করে দিচ্ছিল কিছু মানুষ, কিছু শক্তি। কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই দিছিল, আর দুইজনের ইমেজ ড্যামেজ করছে। প্রফেসর ইউনূসের শেষ সময়, উনি আর কর্মক্ষম থাকবেন কতদিন? উনি অনেকদিন আমাদের মধ্যে থাকেন, আমরা তাই, কিন্তু বাস্তবতা তো সেটা না। ওনার অনেক বয়স হয়েছে। প্রফেসর ইউনূসকে নিয়ে কি যাচ্ছে তাই কথা বলছে বিএনপির নেতারা, শীর্ষ নেতারা। তাহলে ক্ষতিটা হয়েছে কার? তারেক রহমানের সবচেয়ে বেশি। কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ এবং তিনি আরো অনেক দিন আমাদের নেতৃত্ব দেবেন। যে সমাজে রাষ্ট্র ব্যর্থ, সেখানে মানুষ এই মহামানব, মহাপুরুষদের খোঁজে। কিন্তু যদি সেই মহামানবরাই ব্যর্থ হয়, তাহলে একদিন সেই বিশ্বাসটাও শেষ হয়ে যায়। তখন সমাজ শুধু রাষ্ট্রহীন না, আশা ভরসাহীন হয়ে পড়ে। এই প্ল্যানটা কার? এইটাই ইন্ডিয়ান প্ল্যান, এবং তারা প্রায় সফল হয়ে গেছিল। আল্লাহ বাঁচাইছে, খালেদা জিয়া ইন্টারভেন করছেন। দেখেন, আপনারা হয়তো অনুমান করেন যে বা জানেন যে তারেক রহমানের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কথা সত্য, আমার সাথে ওনার লাস্ট মিটিং হয়েছে সম্ভবত অক্টোবরে। সেদিন আমি ওনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি যে এই যে জায়গাটায় আসতেছে, প্রফেসর ইউনূস আর আপনারে সামনাসামনি মুখোমুখি দাঁড় করায় দেওয়ার, ওইখানে যাইতেছে বাংলাদেশ, এবং সেটা বাংলাদেশের জন্য খুব ড্যামেজিং হবে। বিএনপির জন্য তো হবেই। উনি আমার কথা না রাইখা ভুট্টো সাহেবের কথা রাখছিলেন। আমার খারাপ লাগছিল, এই জন্য না যে উনি আমার কথা রাখেন নাই, আমার খারাপ লাগছিল যে বাংলাদেশের পলিটিক্যাল ভরসাকে আমি প্রোটেক্ট করতে পারলাম না। আমি চেষ্টা করছিলাম। ওনার সাথে তো রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমি ওনাকে পছন্দ করি। আমি ম্যাডামকে অসম্ভব রেসপেক্ট করি। আফটার অল জিয়া পরিবারের প্রতি তো আমাদের সমস্ত জাতির একটা কৃতজ্ঞতা আছে। আমার মনে আছে তারেক রহমান আমাকে বলছিলেন যে দাদা, আপনার একটা রাজনীতি আছে, আমি জানি, আই রেসপেক্ট ইট, এন্ড আমাদেরও একটা আছে, আপনি আপনার রাজনীতিটা করেন, আমাদেরকে আমাদেরটা করতে দেন। আমি থমকে গেছিলাম ওই কথাটা শুনে, কিন্তু আমি ওই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক ভরসার কাছ থেকে এই কথা শুনে আমি অরাজনৈতিক আশাকে আঁকড়ায় ধরছিলাম। আপনারা জানেন আমি প্রফেসর ইউনূসের সরকারের শ্যাডো ক্যাবিনেট বানাইছিলাম। সেই শ্যাডো ক্যাবিনেটে যারা আসছিলেন তাদের অনেকেই পরে ক্যাবিনেটেই ঢুকে গেছেন। আমি তীব্র সমালোচনা করতাম প্রফেসর ইউনূসের সরকারের, কারণ আমি মনে করছিলাম যে এটার দরকার আছে।
তখন আমি আমার রোল বদলাইলাম। অনেকে বলে কি মন্ত্র দিয়ে গেছে আমারে, আমি কেন সমালোচনা থেকে প্রফেসর ইউনূসের পাশে এসে দাঁড়ালাম। এটাই কারণ ভরসাহীন হইয়া আশারে আঁকড়ায় ধরা ছাড়া তো উপায় নাই। যারা আমাকে ঘনিষ্ঠভাবে ফলো করেন তারা জানেন, খেয়াল করছেন, গতকালের এই যে টার্নিং পয়েন্ট বলতেছে বিএনপি, এই পয়েন্ট নির্মাণে আমি নিরন্তর কাজ করে গেছি। আমি সামান্য হইলেও আমার শক্তি দিয়া কাজ করে গেছি। আমি ইতিহাসে সেই দায়িত্ব পালন করছি। এখন তারেক রহমানের উচিত, যারা এই জায়গায় ওনারে ঠেলে দিছিল, তাদের থেকে দূরে থাকবেন। আমার কাছে আসার দরকার নাই। আমি সবসময় আপনাদের শুভকামনা করব। দলে ওদের স্পেস দেবেন না, দলে ক্ষতি করবে তারা। দেখেন, এই যে এই মিটিং হইলো, এই মিটিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অন্যতম প্রধান কুশীলব ডক্টর খলিল। ওনার বিরুদ্ধে কি স্মেয়ার ক্যাম্পেইনটা চালানো হয়েছে। উনি যেন কাজ ছেড়ে দেশ ছেড়ে চলে যান, এই ব্যবস্থা করছিল কেউ কেউ। কারা কারা করছিল আপনারা জানেন, আমি তাদের নাম করতে চাই না। ডক্টর খলিল যদি না থাকতেন এই কাজটা কে করতো? এই কাজটা যেন কেউ করতে না পারে। এই কাজটা যা হতে যাচ্ছে, সেই জন্য ঠিকানি ছিল ইন্ডিয়ার কাছ থেকে অনেকেই ইন্ডিয়ার পেছনে কলকাঠি নাড়ছে, চন্দন নন্দী হুক্কা হুয়া করছে, আর এদিক থেকে কে হুয়া করছে। চিনে রাখেন তাদের, ওদের ব্যবস্থা করতে হবে। এরা বাংলাদেশের শত্রু, ওরা ইন্ডিয়ার লেসপেন্সার, ওরা ইন্ডিয়ার শক্তি। আমি কখনো বিএনপি করিনি, করবো না। বিএনপি ক্ষমতায় গেলে আমি বিএনপির সমালোচনাই করবো, অপোনেন্টই থাকবো। কিন্তু আমি বিএনপির শত্রু না, আমি অপোনেন্ট। এইটা মাথায় রেখেন। পলিটিক্যাল অপোনেন্ট আর শত্রুর মধ্যে তফাৎ আছে। আওয়ামী লীগ আমার রাজনৈতিক শত্রু, হিন্দুত্ববাদীরা আমার রাজনৈতিক শত্রু, বামেরা আমার পলিটিক্যাল অপোনেন্ট, শত্রু না। বিএনপি আমার পলিটিক্যাল অপোনেন্ট, শত্রু না। এখন জানতে চাইতে পারেন যে জামাত আপনার কি লাগে, বা এনসিপি কি লাগে, বা এবি পার্টি কি লাগে। আমি বলবো এবি পার্টি এলাই, আমার চিন্তার সাথে তাদের চিন্তা মেলে, এক্সচেঞ্জ হয়। এনসিপি বা জামাত সম্ভাব্য এলাই, এখনো এলাই হয়ে ওঠেনি। এখন এলাই বলতে পারতেছি না। এলাই হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর একটা লেভেলে পৌঁছাইতে হয়। যাই হোক, পরিশেষে আমি চাইবো তারেক রহমান আর প্রফেসর ইউনূস জাতির আশা এবং ভরসা হয়ে থাকেন। যতদিন না আমরা ইনস্টিটিউটগুলো করতে পারি, তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের রাজনৈতিক বোঝাপড়া দীর্ঘজীবী হোক, জাতি আশ্বস্ত হোক, জাতির আশা আর ভরসা একসাথে পথ চলুক। 5 আগস্টের পর শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এক অভাবনীয় ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা কোনো একদিন বাংলাদেশের ইতিহাসে আলোচিত হবে, এবং যারা গণতন্ত্র নিয়ে কাজ করতে চান কোনো একদিন বাংলাদেশে যা হয়েছে গভীর গবেষণা করলে এটাও বেরিয়ে আসবে। সেটা হচ্ছে নির্বাচন চাওয়াটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ক্রিমিনালাইজ করা হচ্ছে। মানে আমরা বলছি মুখে এটা গণতান্ত্রিক দেশ, কিন্তু কেউ নির্বাচনের কথা বললে তিনি অপরাধ করেছেন, তিনি অপরাধী। শুধু তাই না, তাকে ভয়ঙ্কর ট্যাগ, বিএনপি দালাল, বিএনপি নির্বাচন চায়, আওয়ামী লীগের নির্বাচনের কথা বলছে, আওয়ামী লীগের দালাল। কিন্তু যেই দালাল বলাটা ইভেন কচু খ্যাতি বলা হচ্ছে, মানে ডিজিএফআই এর অফিসকে ইন্ডিকেট করে, কারণ সেনাপ্রধান নির্বাচন চান দ্রুত। সব কিছু ছাপিয়ে যে ট্যাগটা বাংলাদেশে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে খারাপ, সেটা সবচেয়ে বেশি দেওয়া হয়েছে ভারতের দালাল। ইয়াস, ভারত তার বিভিন্ন ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনের কথা বলেছে, নির্বাচিত সরকারের সাথে তার সুসম্পর্ক তৈরি হবে বলেছে, এবং তারা অবশ্য একটা কথা যোগ করেছে যেটা বাংলাদেশে অন্তত আমরা ভাবে কখনো বলিনি, ইনক্লুসিভ। মানে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। যাই হোক, ভারত নির্বাচন চায়, সুতরাং ভারত যেহেতু নির্বাচন চায়, এই দেশে যে নির্বাচন চায় সে ভারতের পারপাস সার্ভ করে, সে ভারতের এজেন্ডা সার্ভ করে, সে ভারতের দালাল। খুব সহজ অঙ্ক, অঙ্কটা মোটেও কঠিন না। ওই যে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে, ছাগল রবীন্দ্রনাথ, গরু ঘাস খায়, আমরা গরু খাই, আমরা ঘাস খাই, সব ছোটবেলা ফান করতাম, খানিকটা ওরকমই লাগে। যাই হোক, দেয়ার ইজ এ ফ্যাক্টরি, এই ধরনের গুজব, এই ধরনের ট্যাগ দেওয়ার, কাকে কাকে দেওয়া যাবে, কেন যাবে, সেখানে আবার অনেকে সেই ফ্যাক্টরি থেকে সেই প্রডিউসড জিনিসটা এনে সমানে ব্যবহার করেছেন। তার মানে, যাই হোক, আমরা এখন যে জায়গাটায় আসছি, এই প্রশ্নটা করতে চাই, এটা নিয়ে আলোচনা করতে চাই। তার মানে বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সব ঠিকঠাক থাকলে, এটা তো ভারতের ষড়যন্ত্রের নির্বাচন নিশ্চয়ই। কারণ ভারত ষড়যন্ত্র করে নির্বাচন করাতে চায়, বিএনপির সাথে তার ডিল হয়েছে, বিএনপি ক্ষমতায় এসে দেশকে আবার ভারতের কাছে বেচে দেবে, শেখ হাসিনা যেমন দিয়েছিল, বা পারলে আরও বেশি দেবে, তাই তো? এবং একজন সেনাপ্রধান আছেন যিনিও মারাত্মক ভারতের দালাল, তারা মিলে দেশটাকে বেচার বন্দোবস্ত করছেন, তাই তো? তাহলে এই ষড়যন্ত্রের নির্বাচন কি দেশপ্রেমিকদের, সোকল দেশপ্রেমিকদের ঠেকানোর চেষ্টা করা উচিত না? কি বলবো আমরা? এই আলাপ তো করতে হবে। এই নির্বাচন কোনোভাবেই তাদের হতে দেওয়া উচিত না, এরকম একটা স্ট্যান্স তো নেওয়া দরকার আসলে। আমরা খেয়াল করি, ডিসেম্বরে নির্বাচন চেয়েছে বিএনপি, এটা ফেব্রুয়ারিতে গেল। ধরলাম ডিসেম্বর নির্বাচন বিএনপি চেয়েছে, সেনাপ্রধান চেয়েছে, ভারতও তাই চেয়েছে। এখন এমন কিছু কি ঘটলো যে এটা জানুয়ারির শেষ হয়ে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে, মানে 1 থেকে 1 মাস সময় যদি বেশি হয়, সেই নির্বাচনের মধ্যে কি আমরা এমন কিছু করে ফেলতে পারবো যে ভারতের ষড়যন্ত্র ঠেকিয়ে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হয়ে যেতে পারবো? নাকি এই আহ্বান তো জানানো হয়েছিল যে 5 বছর ডক্টর ইউনূসকে রাখতে হবে, এটা জাতীয় সরকারের ফর্মুলা দেওয়া হয়েছিল, এবং সেটার মাধ্যমেই ভারতের আধিপত্যবাদ চিরকালের মতো শেষ করে তারপর বাংলাদেশে নির্বাচন হবে? তো 1 মাসের মধ্যে কি হবে আসলে? ইভেন এপ্রিলেও যদি নির্বাচন হতো, 3 মাসে ভারতের আধিপত্য ঠেকাতে আমরা কি করতে পারতাম? বা জুন সর্বশেষ সীমা প্রধান উপদেষ্টার বলা, কি করতে পারতাম এর পরের 6 মাসে? না, 5 বছর থাকতে হতো, এবং
বলা হচ্ছিল 5 বছরই রাখতে হবে, না হয় ভারতের আধিপত্যবাদ ঠেকানো যাবে না। তো এখন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাচ্ছে ধারণা করা যায়, আমি আগের এটার রিয়াকশনে বলেছি যে কিছু ফর্মাল কথাবার্তা আছে, যদি কিন্তু আছে সংস্কার বিচার টিচার, কিন্তু আমি মনে করি এখানে এক ধরনের কনসেনসাস হয়েছে। এটা এখন ফর্মালি এটা রাখতে হয়, কারণ প্রধান উপদেষ্টা একটা তারিখ ঘোষণা করে দিয়েছিলেন, সেখান থেকে মুহূর্তে সরে আসা যায় না। তো কি করা উচিত তাহলে? আরও উদ্ভট ন্যারেটিভ আসছে, আমি এই প্রশ্নটার জবাব দেবো, তার আগে উদ্ভট ন্যারেটিভগুলো নিয়ে কথা বলি। ডিসেম্বরে ইলেকশন চেয়েও নাকি ক্রাইম হয়ে গেছে, এটাও ভারতের প্রেসক্রিপশন। আপনারা জানেন যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষজন এইসব কথাবার্তা ছড়াচ্ছে। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া বিএনপির জন্য সবচেয়ে ভালো, কারণ বিএনপি আগে দুবার ফেব্রুয়ারিতে নির্বাচন করে ক্ষমতায় এসছে, সেটা সে ক্যাম্পেইনে ব্যবহার করতে পারবে। এবং ডিসেম্বর আওয়ামী লীগের মাস, আওয়ামী লীগের ন্যারেটিভ সেখানে অনেক বেশি থাকে, তাই ডিসেম্বর ঠিক না। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, আপনাদের যদি কারো আগ্রহ থাকে, গালিগালাজ তো করবেনই অনেকে, তার বাইরে যদি কারো আগ্রহ থাকে আমাকে একটু জানাবেন। মানে ফেব্রুয়ারিতে বিএনপি আগে দুবার জিতেছে, সেটাকে তার জেতার নতুন মাস হিসাবে, তার জেতার মাস হিসাবে সে ব্যবহার করে ইলেকশনে জিতবে। আর ডিসেম্বরে হলে মানে বাংলাদেশে আগামী নির্বাচনটা কি আদতে কোনোভাবে কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ আছে যে বিএনপিকে এত মেটিকুলাস প্ল্যান করতে হবে? এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এটা কিন্তু সত্য। আমি এটা প্রায় বলি যে আমাদের কপাল খারাপ আসলে, যে আমাদের সামনে অন্তত দুটো নির্বাচন, এটা তো বটেই, পরেরটাতেও বিএনপি খুবই ফেয়ার অ্যাকসেপ্টেবল নির্বাচনে জিতে যাবে। পরের বার সিট খানিকটা কমবে, কিন্তু জিতে যাবে। একটা কার্যকর শক্তিশালী বিরোধী দল যদি না থাকে, তার চ্যালেঞ্জ যদি সামনে না থাকে, ডেমোক্রেটিক প্রসেস, বিশেষ করে এই বাই পার্টিজান যে ডেমোক্রেটিক প্রসেস, এটা ঠিক মতো কাজ করে, এটা আমাদের কপাল খারাপ, আমি মানি। কিন্তু এই নির্বাচনে বিএনপি ফেব্রুয়ারিতে না হয়ে ডিসেম্বরে হলে, মানে হলো এই 1 মাস আগে পরে হলে, বিশেষ করে ডিসেম্বর যেহেতু আওয়ামী লীগের মাস, তাতে বিএনপির মহাক্ষতি হয়ে যেত। কি মনে হয় আমাদের? মানে আমাদের বিএনপির এই মুহূর্তে কম্পিটিটরকে জামায়াতে ইসলামী ধরে নিচ্ছি আমরা, জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে কিনা জানি না। আমি আপনাদেরকে এটা নিয়ে বহুবার বলেছি, এটা নিয়ে আলাদা ভিডিও করেছি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা হবে, যাতে তারা মাঠে বিচরণ করতে পারে। তারপর আমরা জামায়াতে ইসলামী যদি ধরি, জামায়াতে ইসলামী 20 সিটের বেশি পাবে বলে আমার মনে হয় না, সর্বোচ্চ টেনে টুনে। আমরা তর্কের খাতিরে জামায়াত 50 সিট পেল, জামায়াতের সম্ভবত 50 সিট পাওয়ার খোয়াব দেখে না। তো 50 সিটও যদি পায়, তারপরও বিএনপির সামনে তার কোনো শক্তি, যে তার সামনে তাকে হিসাব করতে হবে আমি এই মাসে না ওই মাসে যাব, খুবই হাস্যকর। বরং আমি মনে করি আওয়ামী লীগের অবর্তমানে ডিসেম্বরে বিএনপির জন্য অনেক প্রাসঙ্গিক মাস। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, অত্যন্ত বড় বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের কমান্ডার। তো বিএনপির তো বিরাট সব ন্যারেটিভ আছে মুক্তিযুদ্ধের, সেটা ব্যবহার করতে চাইতেই পারে। এই ন্যারেটিভ আওয়ামী লীগের মতো সকল চেতনা ব্যবসা না, বিএনপি তার মতো করে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ ব্যবহার করে নির্বাচনে ব্যবহার করতে পারে। আসলে ঘটনাটা কি? আসলে ঘটনাটা আমরা অনেকেই ধরতে পারি। ডিসেম্বরে বিএনপির সুবিধা অসুবিধা আসলে ম্যাটার করে না, কিন্তু ডিসেম্বরে ডিজাস্টার হয় জামায়াতে ইসলামীর। 71 সালে মারাত্মক সব যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো হয়েছে, সেগুলোর সাথে সরাসরি জড়িত থাকার শক্ত অভিযোগ তো আছেই। কমপক্ষে যে পাকিস্তান মিলিটারি কাজগুলো করেছে তার প্রতি পলিটিক্যাল এবং নৈতিক সমর্থন দেওয়ার অভিযোগ তো আছেই। এগুলো ভুল না, এগুলো অপরাধ। তো ডিসেম্বরে নির্বাচন হলে জামায়াত যদি 20 সিট পাওয়ার কথা, সেটা 10-এ নেমে আসতে পারে। সুতরাং ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না, এটা বিএনপির স্বার্থে না, এটা আসলে জামায়াতের স্বার্থে। কথা হলো একটু ঘুরিয়ে বলা, কিন্তু ব্যাপারটা আসলে তাই। যে কেউ, আবারও বলছি, এই ফেব্রুয়ারিতে তারা এই ক্যাম্পেইনের মিটিকুলাস প্ল্যান করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, বাংলাদেশ সেই জায়গায়, সেই নির্বাচন সেই জায়গায় আছে? নো ওয়ে, নো ওয়ে। এখন নানান রকম কথাবার্তা দেখা যায়, দেখছি আমরা অনেকে এতদিন পর্যন্ত যারা নির্বাচন নিয়ে কথা বলেছেন তাদেরকে যে ভয়ঙ্কর রকম ট্যাগ দিয়েছেন, অভিযোগ করেছেন, আক্রমণ করেছেন, এখন আবার পাল্টে যাচ্ছেন, অনেকে অবস্থান পাল্টে ফেলছেন। আমরা কি এটা বলতে পারি না নির্বাচন যেহেতু ভারতের ষড়যন্ত্র, হতেই পারে সরকার বিএনপি এখন একত্র হচ্ছে, শেষ পর্যন্ত তো লড়াই চালিয়ে যাওয়া উচিত, নির্বাচন ঠেকানোর জন্য আহ্বান জানিয়ে যাওয়া উচিত। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছি, অনেক দীর্ঘ সময়, প্রায় বলি 11 সাল থেকে ব্লগে লিখি। তখন ৫০ সংশোধনী করে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, তখন অল আউট নেমে গেছে। এর আগেও সরকারের সমালোচনা করেছি, কিন্তু ওই সময় অল আউট, যে শয়তানি করতে যাচ্ছে, ও নির্বাচন ম্যানিপুলেট করতে যাচ্ছে। অনেকেই কথা বলতো না, কথা বলে গেছি, যেটাকে সঠিক মনে করেছি বলে গেছি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কি অবিশ্বাস্য জনপ্রিয়তা, ব্লগে লিখি। তখন বিরাগভাজন হয়েছে, গালি খেয়েছি, লিখে গেছি। আজকে বাংলাদেশের পরিবর্তন হয়েছে, আজকে বহু মানুষ এটার বিরুদ্ধে দাঁড়ান, তীব্র গালিগালাজ এবং কটাক্ষর মুখোমুখি হয়েও ক্রমাগত এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে লিখেছি। সো লড়াই যদি জেনুইন হয়, লড়াই একা হলেও একা চালিয়ে যাওয়াই উচিত। কারণ এটা তো সত্য, ভারত বাংলাদেশকে আবার হাসিনার কাছ থেকে যেভাবে কিনে ফেলেছিল, হাসিনাকে যেভাবে দাসী বানিয়ে ফেলেছিল, আরেকটা নির্বাচনের মাধ্যমে বিএনপি জনাব তারেক রহমানকে দাস বানিয়ে ভারত আবার বাংলাদেশকে কবজা করে ফেলবে, করদ রাজ্য বানাবে, কলোনি বানাবে, এটা তো ঠেকানো উচিত অ্যাট এনি কস্ট। সর্বশক্তি দিয়ে তাদের নামা উচিত, বা যতটুকু সাধ্য আছে সে আহ্বান জানানো উচিত, ইজন্ট ইট? তারা কি করবেন? সেটা করে অন্তত রেজিস্টার করে রাখা দরকার তাদের, যে তারা, বা আপনারা যারাও মনে করেছেন সবসময় যে এটাই সঠিক, আপনার সেই সঠিক কাজটা তো করতে চাওয়া উচিত।
আর যদি সেটা নাও হয়, এই একটা বোধ অন্তত, এই একটা জিনিস অন্তত আপনারা যারা মনে করেছেন যে আপনারা ভুল করেছেন, আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি। হ্যাঁ, ভারত চেয়েছে, ভারতের এক ধরনের চিন্তা আছে, চাওয়া আছে, সেটার ব্যাখ্যা তারা জানে, তারা দেয়ও। তারা মনে করে যে এই সরকারের সাথে তাদের সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, তারা ঠিকঠাক মতো নেগোসিয়েট করতে পারেন না বলে তারা বলেন। এবং এটা ফ্যাক্ট, শেখ হাসিনা যাওয়ার পরে ঝড়ঝাপটে এই সরকারের সাথে যাওয়াতে এই সম্পর্ক পুনরুদ্ধার করা কঠিন। আমি মনে করি পরবর্তী সরকারের সাথে ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশন তৈরি করতে হবে। ভারতের সাথে শত্রুতা করা যাবে না, তবে সেই ওয়ার্কিং রিলেশনটা হতে হবে আত্মমর্যাদার ভিত্তিতে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো সরকার আসলে ক্ষমতায় থাকতে পারবে না, প্রায় বলি কথাটা, ভারতের সাথে যদি তার আত্মমর্যাদার সম্পর্ক বিসর্জন দেয়। বিএনপি দিলে বিএনপিকে মাসুল দিতে হবে, অহেতুক কতগুলো ট্যাগ করে। কারণ ভারতের দালাল, এটা শোনার পর অনেকের মুখ বন্ধ হয়ে যাবে, অনেকে মনে করেছেন। আমাকে অনেকে লিখেন, আমি দেখেছি যে এত কিছু বলেন, এত গালিগালাজ করেন, আমি তো আমার কমেন্ট বক্স বন্ধ করি না। সো এটা দেখেও কেন আমি থামছি না, আমাকে থামানোর জন্য আপনারা অনেকে নেমেছেন, আরও নামবেন, আমি জানি আজকের এই ভিডিওতেও আসবে, নো প্রবলেম দেয়ার। কিন্তু যে কথাটা বলার চেষ্টা করছি, আপনারা যদি মনে করেন সত্যি এটা ভারতের পারপাস সার্ভ করে, আওয়ামী লীগের পারপাস সার্ভ করে, তাহলে তো এই নির্বাচন ঠেকানো উচিত সর্বশক্তি দিয়ে। আর যদি ঠেকাতে না যান, তাহলে না স্বীকার করা দরকার মিথ্যাচার করা হয়েছে, অহেতুক পোলারাইজেশন তৈরি করার জন্য মিথ্যাচার করা হয়েছে। দেশ জাতি বড় ব্যাপার না, ব্যক্তিগত ইগো, ব্যক্তিগত কিছু হিসেব নিকেশ এটার পেছনে কাজ করেছে। দেশ গোল্লায় যাক। বটম লাইন, আমি আগে অনেকবার বলেছি, দীর্ঘদিন থেকে বলছি, দীর্ঘদিন থেকে লিখছি, একটা অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি ইলেকশন দেশ পাল্টায়। যথেষ্ট এম্পেরিক্যাল এভিডেন্স আছে এটার পেছনে, এটার পক্ষে, এবং ওভাবেই দেশ পাল্টায়। আসলে কেউ বলছেন 3 মাস পরে কি হবে, সংস্কার লিখে ফেললে হয়ে যাবে। না, হয় না, সত্যিই হয় না। যারা মনে করেন হয়, তারা আসলে বর্তমান পৃথিবীর আপডেটগুলো ঠিকঠাক মতো নেননি, একটু নিলেই দেখবেন ওয়েল রিটেন কনস্টিটিউশনের মধ্যে অটোক্রেসি তৈরি হচ্ছে। এবং কেউ বলছে না সংবিধান পাল্টাও, এটা পলিটিক্যালি ফাইট করতে হয়। আমি সংস্কারের বিরুদ্ধে বলছি না, অহেতুক এটা মনে করা না। আর এই জন্য বলছি, এমন কিছু মানুষজন এগুলো বলছেন যাদের এই গানগুলো আছে, কিন্তু তারা বলছেন এটা শয়তানি, এটা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চেষ্টা। এগুলো সব ভুল, এগুলো সব ভুল জায়গা। নির্বাচন হলে দেশ স্বর্গ হয়ে যাবে, বহুবার বলেছে না, বিএনপি ক্ষমতা আসলে দেশ স্বর্গ হবে না। চাঁদাবাজি এখন হচ্ছে, তখনও হবে, শিওর থাকি আমরা। করাপশন থাকবে, শিওর। সুশাসন ঠিকমতো হবে, এফিসিয়েন্সি ঠিকমতো হবে না। বিএনপি বহু জায়গায় অযোগ্য লোক বসাবে, করাপ্ট না হলেও সুশাসন হবে না, এফিসিয়েন্ট হবে না, কোনো সন্দেহ নাই এতে। তারপরও কেন নির্বাচনের কথা বলি? কারণ নির্বাচন এই জায়গাগুলো ঠিক করবে ধীরে ধীরে। পরের নির্বাচনটা আসবে, তার আগে মিডিয়া খোলা থাকবে। মিডিয়া ডেমোক্রেসি যদি বিএনপি চালু রাখতে চায়, সে মিডিয়ার গলা টিপে ধরবে না, সে মানুষকে হয়রানি করবে না। মিডিয়াতে আসবে, চাপে পড়বে, তাকে পাল্টাতে হবে, পাল্টাতে হয়। এভাবে আস্তে আস্তে একটা স্টেট ডেমোক্রেটিক হয়ে ওঠে, ইনস্টিটিউশনগুলো তৈরি হয়। একটা সংস্কার কমিশনের রিপোর্ট লিখে নিছি, এভাবে হয় না। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। যারা যারা এই সংস্কার বিচার এগুলোকেই না হলে এটা হবে না, নির্বাচন পিছিয়ে দেবে, নির্বাচনের সাথে এগুলো কোনো রকম কোনো সম্পর্ক নেই। না হলে সরকারকে ধরতে হবে, সরকার তুমি কেন সংস্কারের কাজগুলো আগে করোনি? সব সরকারের হাতে ছিল, যেগুলো ঐক্যমত্য হয়েছে অনেক আগে শেষ করে ফেলা যেত। বিচারও সম্পূর্ণ সরকার করছে, সরকারের মানে একটা অংশ, তার তদন্ত সহ বাকিটা বিচার বিভাগ। না করলে সেটা দায় তাদেরকে দিতে হবে। নির্বাচন এবং এগুলো সবগুলো পাশাপাশি চলতে পারে, কোনোটার সাথে কন্ট্রাডিক্টরি কিছু না। মুখোমুখি বসানোর চেষ্টা করা হয়েছে, ভারতীয় ত্যাগ দেওয়া হয়েছে, নির্বাচনটা পিছিয়ে নেওয়া যায়। আর নির্বাচন যত পেছায়, অনেক মানুষ বাস্তবে ফর্মালি ক্ষমতায় এবং ইনফর্মালি নানা রকম ক্ষমতা এনজয় করতে পারেন। সেটাই ছিল ধান্দা। বাতিলের অন্তরে এই ভয় তো থাকেই, কারণ তারা জানে গায়ের জোরে একটা জিনিস করা যায়, কিন্তু নিপীড়িত মজলুম জনগোষ্ঠী বা জাতির পাশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ অবস্থান নেয়। আপনি গাজার পরিণতিতে দেখেন অমুসলিমরা সারা পৃথিবী থেকে কিভাবে সাপোর্ট দিচ্ছে, কিন্তু স্বৈর শাসক বা স্বৈরাচারদের বিরুদ্ধে জনগণ সবসময় দুর্বল। তবে জনগণ যখন জোয়ারে আসে, জনতার শক্তি যখন একটা জোয়ার ক্রিয়েট করে সকল বাঁধ ভেঙে দেয়, এই ভয় কিন্তু বাতিলের অন্তরে আছে। গতকালকে ঘটনা ঘটানোর পর থেকে লাপাত্তা, নিরুদ্দেশ হচ্ছে কে? নেতানিয়াহু। কোথায় আছে? মাটির নিচে তৈরি সুরক্ষিত বাংকারে। কেন? সে জানে যে তাকে তার দেশের জনগণই জয় বাংলা করে দিতে পারে। আর মাটির নিচে সুরক্ষিত বাংকার থেকে যুদ্ধের সকল নির্দেশনা, আমেরিকার সাথে দাদাদের সাথে যোগাযোগ, সবকিছু সেখান থেকে পরিচালনা করা হচ্ছে। ইভেন তারা জানে তাদের এই ঘটনার রেজাল্ট যে সারা পৃথিবীকে টাচ করবে, কারণ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য যে কাজ ইসরায়েল করছে আমেরিকার এজেন্ট হিসাবে, সেটা রিয়েক্ট পৃথিবী দেবে। আর এই ভয়ে বিশ্বের ডরে বলেন, ইরানের সাপোর্টারদের ডরে বলেন, নিপীড়িতদের পক্ষে, মানবতার পক্ষে কথা বলা
মানুষদের ডরে বলেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে, পাশাপাশি অমুসলিম অনেক দেশেও নিজেদের সকল দূতাবাসগুলো বন্ধে ঘোষণা করে দিয়েছে ইসরায়েল। এমনকি সেই দেশগুলোর কাছে তাদের রিকোয়েস্ট তাদের দূতাবাসগুলোতে আলাদা স্পেশাল প্রটোকল দিতে। কেন? কারণ তারা জানে তারা হাত দিয়েছে ইরানে, কিন্তু এই হাত সারা পৃথিবী থেকে ইরানের পক্ষে অনেক দিকে আগায় আসবে, আর টার্গেট হবে 100% তাদের দূতাবাসগুলো। দর্শক, এই ভয় একই সাথে আপনার কি বলা হয় যে দূতাবাসগুলো বন্ধের সাথে সাথে আবার এটাও ঘোষণা দিচ্ছে যে হে বন ইসরায়েল, হ্যাঁ মানে আমাদের ইসরায়েলের জনগণ, সারা পৃথিবীর যেই দেশে আসো বাবা সাবধানে থাকো। কেন? কারণ ওই দেশের জনগণ তোমাদেরকে ধৈর্য উত্তম মধ্যম দিতে পারে। আপনার বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসে সরকারের পক্ষ থেকে এক জরুরি বার্তা পাঠানো হয়েছে। বলা হয়েছে যে আপনার জনগণ যেন সতর্ক থাকে, একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদি কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কারণ পোশাকে, গলার লকেটে, ড্রেসে বা কোথাও যদি একটা প্রতীক থাকে তাহলে যে কোনো কেউ চিন্তা ফেলবে যে এটাই নিহুর অনুসারী। তবে সব খারাপ না, কিন্তু যে কোনো একটা বিপদ ঘটতে পারে। নিজেরা ঘটনা ঘটাবে, সারা পৃথিবী জুড়ে নিজেদের জনগণকে বিপদে ফেলে দিবে। কোন ধরনের হামলা পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে। বাট এগুলো কাজে দিবে না, ইউরোপে কাজে দিবে। মূলত ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে নানান নির্দেশনা দেওয়া হচ্ছে বিশ্বজুড়ে। তবে কতদিন ইসরায়েলের এই দূতাবাসগুলো বন্ধ থাকবে সে নিয়ে আপনার এখন পর্যন্ত পরবর্তী নির্দেশনা দেওয়া হয়নি। বল্লার চাকে ঢিল মারছে, মৌমাছিরা আসবে, হুল বিধাবে, ঝুল বিধাবে, তারপর হচ্ছে ধরেন কি বলা হয় যে এই আমাদের বাংলাদেশে যে চলছিল বুলডোজার, এরকম বুলডোজার হয়তো অনেক কিছুতে চলবে। তবে আমাদের দেশের জনগণকে আমি একটা কথা বলি, ভিডিওর শেষে যদিও কথাটা বলা হচ্ছে, এইটা ইসরায়েলের প্রোডাক্ট, ওইটা ইসরায়েলের প্রোডাক্ট না যাই না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছুতে হাত দিয়েন না। কারণ আমাদের মাঝে মাঝে আবার আলগা ইমান জায়গা ওঠে। আমাদের দেশে দূতাবাস নাই। হ্যাঁ প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।